ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদের আগের দিনে যে 4 নম্বর পার্টটি আলোচনা হয়েছিল, মানে প্রথম অধ্যায় থেকে যে 4 নম্বর পার্টটি আলোচনা হয়েছিল, সেই আলোচনাতে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি না, মানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করেছিলাম। সেই জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছিলাম, মানে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি, সেই প্রকৃতির সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা 4 নম্বর পার্টের জন্য। কিন্তু আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে, সেই প্রথম অধ্যায়ে কি আছে? একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। এইখান থেকে, এই অধ্যায় থেকে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, রাষ্ট্রবিজ্ঞান কতদূর পর্যন্ত আলোচনা করে বা তার আলোচনা ক্ষেত্রটা কতদূর পর্যন্ত বিস্তৃত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে প্রথম অধ্যায়ের পার্ট 5-এর জন্য, মানে এই অধ্যায়ের আলোচনা এই পার্ট 5-এর মধ্য দিয়ে শেষ হবে। তবে শেষ হওয়ার পরে আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেব। তোমরা সেই আলোচনাগুলো এখানেই তোমরা পেয়ে যাবে। এবং এই অধ্যায় থেকে যত সমস্ত কোশ্চেন হয়, যত রকমের কোশ্চেন হয়, সাধারণ এমসিকিউ, সেই এমসিকিউর পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই এমসিকিউর পিডিএফে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড তোমাদের এই অধ্যায়ের কোনো না কোনো ভিডিওতে দেওয়া আছে, সেইখান থেকে সংগ্রহ করে পাসওয়ার্ডটি দিয়ে পিডিএফটি ওপেন করবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সেটা হচ্ছে কি, বিষয়বস্তু। বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি বা তার আলোচনা ক্ষেত্রটা কতদূর পর্যন্ত বিস্তৃত। রাষ্ট্রবিজ্ঞান যখন থেকে জন্মগ্রহণ করেছে সেই সময় থেকে আজ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কি হবে, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি হবে, সেই নিয়ে একটা তর্ক বিতর্ক কিন্তু চলছে, চলবে এবং চলেছিল। আমরা জানি প্রতিটি আলোচনার কিন্তু একটা নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, নির্দিষ্ট আলোচনা ক্ষেত্র রয়েছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা কিন্তু গতিশীল, মানে স্থিতিশীল নয়। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানকে গতিশীল বিজ্ঞান বলা হয়। এখনো পর্যন্ত অনেক নিত্য নতুন বিষয়, নিত্য নতুন ধারণা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে চলছে। সেই কারণেই রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রবিজ্ঞানীগণ রয়েছেন তাদের মধ্যে একটা মতপার্থক্য রয়েছে। সেই মতপার্থক্যকে কেন্দ্র করে, সেই মতবিরোধকে কেন্দ্র করে এই যে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ চলছে, কাকে নিয়ে? রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে নিয়ে। সেই মতবিরোধকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা কি? একটা হচ্ছে তোমার সাবেকি, আরেকটা রয়েছে সাম্প্রতিক, আরেকটা হচ্ছে মার্ক্সীয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যে মতবিরোধ রয়েছে, মানে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কি হবে, আলোচনা ক্ষেত্র কি হবে, সেই নিয়ে যে মতপার্থক্য, সেই মতপার্থক্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা সাবেকি, একটা সাম্প্রতিক, আর একটা মার্ক্সীয় অভিমত। এই 3 ভাগে আমরা বিভক্ত করে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাবেকি। রাষ্ট্রবিজ্ঞানের যে এই অভিমত, সাবেকি অভিমত বা সনাতনী অভিমত, তার যে ধারণাটা উৎপত্তি হয়েছে মূলত রাষ্ট্রকে কেন্দ্র করে। এই যে ধারাটি, এই ধারায় রাষ্ট্রবিজ্ঞানীরা মূলত রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্রের বিবর্তন, রাষ্ট্রের কার্যাবলী কি হবে, এই সমস্ত বিষয়গুলো এই আলোচনার অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, মানে সাবেকি ধারা অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আমরা আলোচনা করব, কিন্তু তার মূল বিষয় কি হবে? রাষ্ট্র। রাষ্ট্রকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনোভাবেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে পারি না। এই অভিমত যারা পোষণ করেছেন তারাই কিন্তু সাবেকি অভিমতের ধারণাটি দিয়েছেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয় রাষ্ট্র। এই সম্পর্কে গার্নার, মানে অধ্যাপক গার্নার এবং আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন ব্লুন্ড সলি, এই দুজন যে রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তারা মনে করেছেন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। গার্নার, অধ্যাপক গার্নার যিনি আছেন, তিনি এই প্রসঙ্গে একটি অভিমত পোষণ করেছেন। কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই। এই যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই, এই লাইনটা তোমরা অবশ্যই মনে রাখবে। এটা বলেছেন কে? গার্নার। এটা পরীক্ষাতে বারবার দেখেছি, পড়েছে। অন্যদিকে যে রাষ্ট্র দার্শনিক রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানিক রয়েছেন,
ব্লুমসলি। তিনি কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। তাহলে দেখো, এই গার্নার এবং ব্লুমসলি এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু রাষ্ট্রকে নিয়েই আলোচনা করতে চেয়েছেন, মানে তার রাষ্ট্রকে নিয়ে আলোচনা করার পক্ষেই পক্ষপাতী। কিন্তু একটা কথা বলো তো, রাষ্ট্র কি কথা বলতে জানে? রাষ্ট্র কি তার নিজের উদ্দেশ্য নিজেই পূরণ করতে পারবে? কারণ রাষ্ট্র হচ্ছে বিমূর্ত ধারণা। রাষ্ট্রের এই বিমূর্ত যে ধারণা রয়েছে, এই বিমূর্ত ধারণাকে মূর্ত করে তুলতে পারে একমাত্র সরকার। তাহলে রাষ্ট্রের সঙ্গে আরেকটা বিষয় চলে আসছে কি? সরকার। রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে আছে রাষ্ট্র, তারপরে এলো কে? সরকার। মানে রাষ্ট্র সরকারের মাধ্যমে তার বাস্তব রূপটা পরিগ্রহ করে। সেই কারণেই অধ্যাপক সিলি ও আরেকজন রয়েছেন স্টিফেন লিকক, ছোট করেই নামটা লিখছি, স্টিফেন লিকক। এই দুজন রাষ্ট্র দার্শনিক, এরা কিন্তু রাষ্ট্রের পাশাপাশি সরকারেরও প্রয়োজনীয়তা রয়েছে, মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে সরকারকে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তাহলে এখানে দুজন যে রাষ্ট্র দার্শনিক, এরা কিন্তু সরকারকে নিয়ে আলোচনা করতে চেয়েছেন। মানে রাষ্ট্র যেহেতু কথা বলতে পারে না, রাষ্ট্র যেহেতু বিমূর্ত ধারণা, সেই জন্য রাষ্ট্রের এই বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলে কে? সরকার। এই দুজন রাষ্ট্র দার্শনিক, এরা কিন্তু শুধুমাত্র সরকারকে নিয়ে আলোচনা করতে চেয়েছেন। তাহলে গার্নার এবং ব্লুমসলি এই দুজন রাষ্ট্র দার্শনিক, এরা কিন্তু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করেছেন। এবং সিলি, লিকক এই দুজন রাষ্ট্র দার্শনিক শুধুমাত্র সরকারকে নিয়ে আলোচনা করতে চেয়েছেন। কিন্তু এদের পরবর্তীকালে আরো দুজন রাষ্ট্র দার্শনিক, তারা কে কে? গিলখ্রিস্ট এবং ল্যাস্কি। এই দুজন রাষ্ট্র দার্শনিক, এরা কি বলেছেন? রাষ্ট্র এবং সরকার এ দুটোকে আলাদা আলাদা আলোচনা করলে হবে না, এ দুজনকে একসঙ্গেই আলোচনা করতে হবে। তাহলে এই দুজন রাষ্ট্র দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন রাষ্ট্র এবং সরকারকে। তাহলে প্রথমে আসছে রাষ্ট্র, তারপরে এলো সরকার। কিন্তু এই দুজন রাষ্ট্র দার্শনিক কি বলছেন? না, রাষ্ট্র নয়, আবার সরকারও নয়, উভয়েই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। এইভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আস্তে আস্তে করে কিন্তু পরিবর্তিত হচ্ছে, আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে গিলখ্রিস্ট একটা কথা বলেছেন, পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। তাহলে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং সরকার উভয়কে নিয়েই আলোচনা করে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আইন সংক্রান্ত আলোচনা। দেখো, আস্তে আস্তে করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রথমে রাষ্ট্র, তারপর সরকার, তারপর রাষ্ট্র সরকার একসঙ্গে। এর সঙ্গে আরেকটা বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে কি? মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আরেকটা বিষয়, সেটা কি? আইন। তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গি যে প্রবক্তাগণ রয়েছেন, তারা রাষ্ট্র এবং সরকার উভয় বিষয়কে নিয়েই আলোচনা করতে আগ্রহী, আলোচনা করছেন। কিন্তু এর সঙ্গে এর পাশাপাশি রাষ্ট্র প্রণীত, মানে রাষ্ট্র দ্বারা তৈরি যে সমস্ত আইনগুলো রয়েছে, তারাকেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। মানে সহজ কথায় বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে কি? আইন। এই প্রসঙ্গে উইলবি উইলবি একজন রাষ্ট্র দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেছেন কি? রাষ্ট্রবিজ্ঞান তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। কি কি? রাষ্ট্র, সরকার এবং আইন। এই প্রসঙ্গে হল্যান্ড, ইনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেছেন কি? মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে সার্বভৌম কর্তৃপক্ষ রয়েছে, সেই সার্বভৌম কর্তৃপক্ষ কতগুলো নিয়ম প্রণয়ন করবে, সেই নিয়মকেই বলা হবে কি? আইন। দেখো, আস্তে আস্তে করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিধি বৃদ্ধি পাচ্ছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় আইন এই দুজন রাষ্ট্র দার্শনিকের দ্বারাই কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে উইলবি এবং গেল হল্যান্ড, এই দুজন রাষ্ট্রবিজ্ঞানীকে নিয়ে আলোচনা করলাম। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে চেয়েছে আরেকটা বিষয়, সেটা কি? মূল্যমান নিরপেক্ষতা। এই মূল্যমান নিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করেছেন গ্রিভস, রবসন প্রমুখ রাষ্ট্র দার্শনিক। তারা বলতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু যে আলোচনা হচ্ছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কি? মূল্যবান নিরপেক্ষ বিষয়টা। কিন্তু তারা বলতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কিন্তু কোনোভাবেই মূল্যবান নিরপেক্ষ নয়। তারা রাষ্ট্রবিজ্ঞানে মানুষের যে নৈতিক সমস্যা রয়েছে, সেই সমস্যাকেও রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। মূল্যবান মানে কি? মূল্যবান মানে হচ্ছে উচিত অনুচিত, ভালো মন্দ।
এই উচিত অনুচিত, ভালো মন্দ, এগুলো কার সঙ্গে সম্পর্কিত? মানুষের সঙ্গে। তাহলে মানুষের যে এই বিষয়গুলো, ভালো মন্দ, উচিত অনুচিত, এই বিষয়গুলো যাতে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় হয়, সেই বিষয়ে আলোকপাত করেছেন এই দুজন রাষ্ট্র দার্শনিক। কে কে? রবসন এবং গ্রিভস। তাহলে দেখতেই পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি আস্তে আস্তে করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপরে আরো কয়েকজন রাষ্ট্র দার্শনিক, তারা কারা? সিজুইক, সিজুইক, জেলিনেক এবং পোলক। এই তিনজন রাষ্ট্র দার্শনিক মানে রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দিকটাকে তারা দুভাগে ভাগ করতে চেয়েছেন। একটা হচ্ছে তত্ত্বগত দিক আর একটা ব্যবহারিক দিক। তত্ত্বগত দিক মানে তোমরা জানো, যেটাকে আমরা থিওরি বলি, আর ব্যবহারিক দিক যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি। এই তত্ত্বগত দিকের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? সেগুলো হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের আইন, রাষ্ট্রের স্বাধীনতা। এইগুলো রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক বা ফলিত দিক বা প্র্যাকটিক্যালের দিক কোনগুলো? সেইগুলো হচ্ছে সরকারের বিভিন্ন রূপ, সরকারের কার্যাবলী, সরকার যে পদ্ধতিতে আইন প্রণয়ন করে মানে আইন প্রণয়ন, কূটনীতি, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চুক্তি, এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক বা প্র্যাকটিক্যাল দিক। তাহলে দেখছো আস্তে আস্তে করে কত বিষয় রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে এইগুলো আমরা আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি অভিমতের দিক। মানে সাবেকি অভিমত বলতে রাষ্ট্র, সরকার, আইন, রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ নয়, রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক, ব্যবহারিক দিক। এই যে অভিমত যারা দিয়েছেন, তাদের অভিমতটাকে সমালোচনা করা হয়েছে, মানে তারা কোনো না কোনো দিক থেকে সমালোচিত হয়েছেন। এই প্রসঙ্গে একজন রাষ্ট্র দার্শনিক ম্যাকেঞ্জি, তিনি রাষ্ট্রবিজ্ঞানের যে এই ধরনের আলোচনা, এই আলোচনাকে তিনি অত্যন্ত আইনমুখী, কৃত্রিম, খামখেয়ালিপূর্ণ বলে মনে করেছেন। তাহলে এটা গেল ম্যাকেঞ্জির সমালোচনা সাম্প্রতিক অভিমত সম্পর্কে। এই লাইনটা বললাম কারণ এটা কিন্তু পরীক্ষাতে পড়ে। এই যে উক্তিটা, এটা কিন্তু ম্যাকেঞ্জির উক্তি। এরপরে আমরা চলে আসি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর সাম্প্রতিক ধারণা, সাম্প্রতিক দিক বা সাম্প্রতিক অভিমত। রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা যেটা আমরা জেনে এলাম, সেই আলোচনাটা বহু দিক থেকে সমালোচিত হয়েছে। সেই সমালোচনা হওয়ার পর অনেক রাষ্ট্র দার্শনিক রয়েছেন, তারা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র সরকার নিয়ে আলোচনা হয় না, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হওয়ার পাশাপাশি, মানে রাষ্ট্র এবং সরকার এই সমস্ত বিষয় আলোচনা হওয়ার পাশাপাশি ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক বিরোধ ও বিরোধের মীমাংসা, প্রভাব, প্রভাবশালী, দ্বন্দ্ব, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, ক্ষমতা, প্রভাব, প্রভাবশালী, মতাৈক্য, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতার লড়াই, এই সমস্ত বিষয়গুলো যে আলোচনা হয় বা এই দিক দিয়ে যে সাম্প্রতিক আলোচনা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের, মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু যে অন্তর্ভুক্ত হতে চলেছে এই সমস্ত বিষয়গুলো, এই ধারণাগুলো দিয়েছে কারা? এই ধারণাগুলো দিয়েছে মূলত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ। সেই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ কারা? প্রথমে রয়েছেন গ্রাহাম ওয়ালাস, তারপরে রয়েছে আর্থার বেন্ডেলে, ট্রুম্যান মানে ডেভিড ট্রুম্যান, রবার্ট ডাল, ডেভিড ইস্টন প্রমুখ রাষ্ট্র দার্শনিক। এরা তাহলে কি বলছেন? সরকার, রাষ্ট্র, এটা নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, প্রভাবশালী ব্যক্তি আছে, প্রভাব আছে, ক্ষমতা আছে, দ্বন্দ্ব আছে, রাজনৈতিক মতাদর্শ আছে, এ সমস্ত বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা কি? ব্যক্তি এবং গোষ্ঠী রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত বিষয়। মানুষ যখন ভোট দেয় তাকে ভোটদাতা বলে। ভোটদাতাদের আচরণ, ভোটের আগে ভোটদাতারা কেমনভাবে আচরণ করবে, ভোটের আগে রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য কেমন কেমন আচরণ করবে, প্রশাসক, বিচারক, আইনজীবী, এরা কিন্তু ব্যক্তি, এদের আচার আচরণ কেমন হবে, সেই আচার আচরণকে কেন্দ্র করে অনেক রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন ব্যক্তি এবং ব্যক্তির আচরণ। সেই সমস্ত রাষ্ট্র দার্শনিক কারা বা কারা ব্যক্তি এবং গোষ্ঠীকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন? যেমন হচ্ছে বেন্ডলে।
ট্রুম্যান। এরা কি করছেন? এরা হচ্ছে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বার্থ গোষ্ঠী, এই সমস্ত বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তোমরা সবাই রাজনৈতিক দল সম্পর্কে জানো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা সরকারকে চাপ দেয়, তারাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। স্বার্থ গোষ্ঠী কারা? স্বার্থ গোষ্ঠী হচ্ছে তারাই যারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য সরকারের উপর প্রভাব বিস্তার করে। এই বিষয়ে আমাদের বিস্তর আলোচনা রয়েছে, পরের সেমিস্টারে সেখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন এই আর্থার বেন্ডেলে এবং ট্রুম্যান। এরপরে আমরা চলে আসি প্রভাব এবং প্রভাবশালী। এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। এই যে প্রভাব এবং প্রভাবশালী, এই দুটো বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন লাসওয়েল এবং রবার্ট ডাল। তারা বলেছেন সমাজে প্রভাবশালী ব্যক্তি রয়েছে, তারা তাদের প্রভাবকে কাজে লাগিয়ে, অর্থাৎ নিজেদের যে রাজনৈতিক ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে অপরের উপর চাপিয়ে দেয়। যার ক্ষমতা আছে সে দুর্বল শ্রেণীর উপর তার ক্ষমতাটাকে অবশ্যই চাপিয়ে দেবে। এটা সমাজের নিয়ম। এই বিষয়টা তুলে ধরতে চেয়েছেন কারা কারা? লাসওয়েল এবং রবার্ট ডাল। এরা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন প্রভাব এবং প্রভাবশালী যে ব্যক্তি গোষ্ঠী রয়েছে তাদেরকে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা বিরোধ এবং হচ্ছে অনৈক্য। এ দুটো বিষয়ও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়, বিরোধ এবং অনৈক্য। এই বিরোধ এবং অনৈক্য এই দুটো বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন অস্টিন রেনি, রবার্ট ডাল এবং অ্যালান বল। এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ এরা দেখিয়েছেন একটা ছোট্ট বিষয়, একটা পুতুলকে নিয়ে দুই ভাই বোনের মধ্যে কেমনভাবে যুদ্ধ হয়, কেমনভাবে তর্ক হয়, কেমনভাবে লড়াই হয়। এই যে বিরোধটা, এই বিরোধটাকেও তারা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। তাহলে দেখো, আস্তে আস্তে করে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হতে চলেছে ব্যক্তি, গোষ্ঠী, প্রভাব, প্রভাবশালী, বিরোধ এবং হচ্ছে অনৈক্য। এরপরে আছে ক্ষমতা। ক্ষমতাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। ক্ষমতা এ প্রসঙ্গে আলোচনা করেছেন কে? লাসওয়েল, রবার্ট ডাল, অ্যালান বল। এ সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীগণ ক্ষমতা এবং ক্ষমতার জন্য যে প্রতিদ্বন্দ্বিতা, এই সমস্ত বিষয়গুলোকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। এই ক্ষমতা এবং হচ্ছে ক্ষমতার যে প্রতিদ্বন্দ্বিতা, এই বিষয়টাকে বোঝাতে গিয়ে লাসওয়েল কি বলেছেন? ক্ষমতার উদ্ভব ও বন্টন কিভাবে হয় তা নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। ক্ষমতার বন্টন, তোমার কাছে ক্ষমতা আছে, তুমি ক্ষমতাটা কিভাবে বন্টন করবে। যেমন দেখবে সরকারের আসন বন্টন হয়, একটা সরকার ক্ষমতা এলে কিভাবে তারা দপ্তর বন্টন করে, সেইভাবে ক্ষমতারও বন্টন হয়। এই সমস্ত বিষয়টাকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন রবসন, লাসওয়েল এবং রবার্ট ডাল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানিক। এরপর আমরা চলে আসি রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা অন্তর্ভুক্ত বিষয়। সে বিষয়টা কি? রাজনৈতিক মতাদর্শ। এটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। রাজনৈতিক মতাদর্শ বিষয়টা কি? বিশ্বে যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে, সে রাষ্ট্রগুলো নিজেদের কার্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তারা নিজস্ব একটা আদর্শ মেনটেন করে চলে। যেমন আমাদের ভারতবর্ষটা মিশ্র অর্থনীতির দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ উদারনৈতিক দেশ। আবার চলে যাও চীন, সেখানে কমিউনিস্ট সরকার রয়েছে, মানে সাম্যবাদী একটি দেশ। আবার তুমি চলে যাও উত্তর কোরিয়াতে, সেখানে কে রয়েছে? স্বৈরতান্ত্রিক শাসক। তাহলে এইভাবে বিভিন্ন রাষ্ট্রে যে বিভিন্ন মতাদর্শ আছে, সেই মতাদর্শগুলোকে নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি বিষয় রাজনৈতিক মতাদর্শ। তাহলে আমরা অনেকটা বিষয় আলোচনা করলাম। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত বিষয় সাম্প্রতিক ধারণা সম্পর্কে। তবে এই সাম্প্রতিক ধারণা যে আলোচনাগুলো করলাম, এটাও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। এই আলোচনাতে দেখবে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা হচ্ছে রাষ্ট্রকে ছেড়ে, রাষ্ট্রকে বাদ রেখে। এই প্রসঙ্গে অনেক সমালোচকগণ সমালোচনা করেছেন এইভাবে, রামায়ণের আলোচনা হচ্ছে কিন্তু সেই আলোচনাটা রামকে বাদ দিয়ে। তাহলে রামকে বাদ দিয়ে কি রামায়ণের আলোচনা হয়? সাম্প্রতিক যে অভিমত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে, সেখানেও কিন্তু ঘটনা এটাই ঘটেছে, রাষ্ট্রকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হয়েছে। তাহলে আমরা পরপর দুটি অভিমত আলোচনা করলাম, একটি সাবেকি
বা সনাতনী অভিমত, আর একটা রয়েছে সাম্প্রতিক অভিমত। এরপরে যে অভিমতটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মার্ক্সীয় অভিমত। মার্ক্সীয় অভিমত কোথা থেকে আসছে? মার্ক্সবাদী তাত্ত্বিকগণ অনেকে রয়েছেন, মার্ক্স রয়েছেন, অ্যাঙ্গেলস রয়েছেন, লেনিন রয়েছেন, গ্রামসি রয়েছেন। এই সমস্ত মার্ক্সবাদী যে তাত্ত্বিকগণ রয়েছেন তারা পূর্বে যে আমরা আলোচনা করে এলাম সনাতনী এবং সাম্প্রতিক অভিমত, তারা এই দুটো অভিমতকে নস্যাৎ করেছেন, কোনোভাবেই তারা কিন্তু গ্রহণ করেননি তাদের আলোচনার মধ্যে। তারা এই দুটো অভিমতকে অসম্পূর্ণ, অবাস্তব এবং অবৈজ্ঞানিক বলে আলোচনা করেছেন। মানে এই মার্ক্সবাদীগণ কোনোভাবেই আগের দুটো অভিমতকে কোনোভাবে স্বীকার করতে চাননি। তারা ওই অভিমত দুটোকে মেনে নিতে চাননি। কেন? কারণ ওই দুটো ধারা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে যথাযথভাবে আলোচনা করেননি। ওই যে দুটি ধারা সাম্প্রতিক এবং সনাতনী, এই দুটি যে ধারা আলোচনা হয়েছে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে যথাযথভাবে তারা আলোচনা করতে পারেননি। তাহলে মার্ক্সবাদীরা নিশ্চয়ই যথাযথভাবে আলোচনা করেছেন। তারা দেখিয়েছেন একটা বিষয়, রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে গেলে রাষ্ট্রের অভ্যন্তরে যে শ্রেণী রয়েছে সেই শ্রেণী সম্পর্কে অবশ্যই আলোচনা করতে হবে। এই শ্রেণীর যে উৎপত্তি হয়েছে তার ভিত্তি কি? তার ভিত্তি হচ্ছে অর্থ। সেই অর্থনৈতিক দিকটাকে কোনোভাবেই ওই দুটি অভিমত আলোচনা করেনি। সমাজের মূল ভিতটা দাঁড়িয়ে আছে অর্থনীতির উপর, অর্থের উপর। এই অর্থ নিয়ে সনাতনী এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ আলোচনা করেননি। এই জন্য মার্ক্সবাদীরা ওদের আলোচনা করেছে, সমালোচনা করেছে। মার্ক্সবাদীরা বলেছেন অর্থের ভিত্তিতে রাষ্ট্রে যে শ্রেণী সৃষ্টি হয়, পুঁজিবাদী শ্রেণী এবং শ্রমিক শ্রেণী, সেই পুঁজিবাদী শ্রেণী নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্যই রাষ্ট্র নামক যন্ত্রটাকে ব্যবহার করে। সমাজে যে শ্রমিক শ্রেণী রয়েছে, কৃষক শ্রেণী রয়েছে, তাদেরকে পদানত করতে, তাদেরকে আরও বেশি বেশি পরিমাণে শোষণ করতে এই রকম পুঁজিবাদী শ্রেণী রাষ্ট্র নামক যন্ত্রটাকে তৈরি করেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কোনোভাবেই কিন্তু সনাতনী এবং সাম্প্রতিক অভিমত আলোচনা করেনি। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা হয়নি। সেই জন্য মার্ক্সবাদীরা ওই দুটো অভিমতকে সমালোচনা করেছেন। তাহলে দেখো, যত আমরা আলোচনা করছি ততই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আলোচনা ক্ষেত্র ক্রমবর্ধমান। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন গৃহীত হয়েছিল। সেই সম্মেলনটা হয়েছিল 1948 সালের সেপ্টেম্বর মাসে হয়েছিল এই সম্মেলন। এই সম্মেলন কোথায় হয়েছিল? প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায়, কবে, কত সালে সংগঠিত হয়েছিল? তাহলে বিষয়গুলো আলোচনা হয়েছে, তোমরা এর উত্তর পাবে, উত্তর পেয়ে যাবে। তাহলে সেইখানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি কি হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল রাজনৈতিক তত্ত্ব ও তাদের ইতিহাস, রাজনৈতিক প্রতিষ্ঠান, অনেক রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। রাজনৈতিক দল, গোষ্ঠী, জনমত, আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। শুধু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় আন্তর্জাতিক সম্পর্ক নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক রীতিনীতি, সম্মিলিত জাতিপুঞ্জ মানে আন্তর্জাতিক সংগঠন, এগুলোও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় এত হয়ে গেছে, সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে আস্তে আস্তে করে অনেকগুলো বিষয় আলাদা হয়ে গেছে। যেমন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এটা অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। জনপ্রশাসন, এটাও কিন্তু আস্তে আস্তে করে রাষ্ট্রবিজ্ঞান থেকে সরে যাচ্ছে, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক বিষয় আস্তে আস্তে করে আলাদা হচ্ছে। মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু যত বৃদ্ধি পাচ্ছে ততই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আস্তে আস্তে করে নিজেকে সমৃদ্ধ করছে। ঠিক আছে, এইভাবে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম অধ্যায় মানে ক্লাস 11 প্রথম সেমিস্টার, তোমাদের যে প্রথম অধ্যায় সেটা পঞ্চম পাঠের মধ্য দিয়ে আমরা শেষ করলাম। এখান থেকে তোমরা এমসিকিউ পেয়ে যাবে এবং এখান থেকে এমসিকিউ যে নোট যেটা আমরা প্রোভাইড করবো বলেছিলাম আলোচনার প্রথমেই, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকেও আলোচনাটা বোধহয় অনেকটাই বড় হয়ে গেল, অনেকটাই লম্বা হয়ে গেল। ঠিক আছে, সমস্যা হলে অবশ্যই জানাবে কমেন্টে। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।